জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আজকের গল্প থেকে আমরা জানব দুই শত্রুপক্ষ রাম এবং রাবণ একজনের মৃত্যুশয্যার সময় আর এক পক্ষ কিভাবে নিজের ভাইকে নীতিশিক্ষার জন্য পাঠিয়েছিলেন। আজকের গল্প রাবণ রাজার সংকল্প। রাবণ রাজার সংকল্প সম্বন্ধে আমরা একটা জিনিস শুনেছি, তিনি নাকি স্বর্গের সিঁড়ি বানাবেন বলে ভেবেছিলেন, কিন্তু রামের সাথে যুদ্ধ করতে করতে তার সেই সংকল্প আর পূরণ করতে পারেননি। আজকে এই নিয়েই আমাদের গল্প আলোচনা। রামের বাণে আহত হয়ে রাবণ যখন মৃত্যুশয্যায় শুয়ে আছেন, তখনও তার মৃত্যু হয়নি। তখন নীতিশিক্ষার জন্য লক্ষ্মণকে রাম রাবণের কাছে পাঠালেন। লক্ষ্মণ গিয়ে রাবণের শিয়রের কাছে দাঁড়ালেন। রাবণ জিজ্ঞাসা করলেন, কে তুমি? লক্ষ্মণ বললেন, আমি লক্ষ্মণ। রামচন্দ্র আমাকে পাঠিয়েছেন আপনার কাছে নীতিশিক্ষা করতে। রাবণ চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। লক্ষ্মণ তখন রামের কাছে ফিরে এসে সব কথা জানালেন। রাম বললেন, তুমি আবার যাও, এবার গিয়ে তুমি রাবণের পায়ের কাছে দাঁড়িও। শিষ্য যে হবে তাকে তো গুরুর পায়ের কাছেই থাকতে হয়, তাই না? লক্ষ্মণ আবার রাবণের কাছে গিয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, হে রাবণ, আপনি এতদিন তো রাজত্ব করলেন, সংসার সম্বন্ধে অনেক জ্ঞান আপনি অর্জন করেছেন। আমি শিক্ষার্থী হয়ে আপনার কাছে এসেছি, আমাকে কিছু শুভ উপদেশ দিন। রাবণ বললেন, লক্ষ্মণ, যখনই তোমার মনে কোনো শুভ সংকল্পের উদয় হবে, একটুও দেরি না করে তখনই তা কাজে পরিণত করো। আর মনে যদি কোনো অশুভ সংকল্প জাগে, তবে যে কোনো উপায়ে হোক সময় কাটিয়ে দেবে। এই আমাকেই তুমি দেখো না, আমার মনেও দুটো সংকল্প জেগেছিল। ভেবেছিলাম সমুদ্রের জল নোনা, সেই নোনা জলের সমুদ্রকে যদি সমুদ্র করে দিই, তাহলে গরিব দুঃখীরা ক্ষীর খেয়ে বেঁচে থাকবে। তারা ভালো কিছু তো খেতে পায় না, কত কষ্ট তাদের। ক্ষীর সমুদ্র হলে সংসারে কেউ আর খাওয়ার কষ্ট পাবে না। সমুদ্র থেকে ক্ষীর তুলে আন আর তাই দিয়ে পেট ভরাবে। এই ছিল আমার সংকল্প। এবার আমার দ্বিতীয় সংকল্পের কথা শোনো। একবার আমি জমপুরি দর্শন করছিলাম, সেখানে গিয়ে দেখলাম পাপীদের কি ভীষণ যন্ত্রণা। দেখে আমার বড় দুঃখ হলো। তখন আমি সংকল্প করলাম, পাপীদের এত দুর্দশা ভোগ করতে হয়, তাদের এ দুর্দশা আমি দূর করব। স্বর্গ পর্যন্ত এমন সিঁড়ি তৈরি করে দেব, যাতে পাপী পুণ্যবান সকলেই যেন সেই সোজা স্বর্গে চলে যেতে পারে। নরক যন্ত্রণা যেন কাউকে ভোগ করতে না হয়। দেখো লক্ষ্মণ, এই দুই শুভ সংকল্প আমার মনে উদয় হওয়া মাত্রই যদি আমি সঙ্গে সঙ্গে সেই কাজ শেষ করে ফেলতাম, তাহলে জগৎ সংসারে আমার কত বড় অক্ষয় কীর্তি থেকে যেত। কিন্তু তখন সেই কাজ আমি করিনি বলে এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছি। আমার সাহায্য করার মতনও কিন্তু কেউ নেই। অশুভ সংকল্পের কথা আর কি বলবো। যখনই মনে হলো সীতা দেবীকে চুরি করে নিয়ে আমার পাটরানি করি, তোমাদেরকে উচিত শিক্ষা দিই, আমার বোনের নাক কেটে ফেলা, তখন কিন্তু আর মুহূর্ত মাত্র দেরি না করে সীতা দেবীকে চুরি করে আনলাম। আর তারই পরিণামে তোমাদের বাণে আমি আজ সব অংশে মারা পড়লাম। এই অশুভ সংকল্প মনে উদয় হওয়া মাত্রই যদি তা কাজে পরিণত না করতাম, যদি অন্য চিন্তায় বা অন্য কাজে, শুভ কোনো কাজে সময় কাটিয়ে দিতাম, তাহলে আজ আমার এই দশা হতো না। তাই তোমার কাছে আমার এই উপদেশ হলো, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। মনে শুভ সংকল্পের উদয় হওয়া মাত্র তা পালন করো, অশুভ সংকল্পের উদয় হলে সময় কাটিয়ে দিও, কাল হরণ করো। যে কোনো প্রকারে তোমার ওই অশুভ যে চিন্তা, সেই চিন্তাটিকে তুমি কাটিয়ে দিও। সব কাজই যে সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে এমন কোনো কথা নেই। সংসারে শুধুমাত্র শুভ সংকল্পর বেলাতেই তুমি সঙ্গে সঙ্গে তা পূরণ করো। অশুভ সংকল্পের বেলায়, কোনো খারাপ মতলব ঠিক করার বেলায় তার উল্টোটা করাই সমীচীন, কারণ তাতে আমরা খারাপ কাজ করার হাত থেকে বেঁচে যেতে পারি। কোনো কর্ম করার আগে নিজে বিবেচক তৈরি হও, নিজেকে আগে বিবেচনাযুক্ত মানুষ তৈরি করো। সব কিছু ঠিক বেঠিক চিন্তা করার ক্ষমতা তৈরি করো, মানে জ্ঞানী পুরুষ হও। তাহলে দেখবে এই জগৎ সংসারে তুমি উন্নত, তোমার কর্ম উন্নত, তোমার সব কিছুই উন্নত। এবং ভবিষ্যতে যদি তুমি আরও জন্মপ্রাপ্ত হও, সেই জন্মের ভাগ্যও তোমার উন্নত। কোনো মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়ে থাকে, তখন আপনি তার যত বড়ই শত্রু হন না কেন, আপনার উচিত তার সাথে দেখা করতে যাওয়া এবং তার কাছ থেকে নীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করা।
কে জানে হয়তো তার কাছ থেকেই আমরা এমন সুন্দর এক নীতি শিক্ষা পাবো যা দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো বা নিজেদের জীবন আমরা আরও উন্নত স্তরে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।